আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন ও বাকি 10 জনকে খালাস দিয়ে আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় সাজা কমানোর কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করে পূর্ণাঙ্গ কপি হাতে পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে আগেই বিচারিক আদালতে গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টিকে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবীরাও। সাজা মওকুফে আপিল করবেন তারা। এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায় এবং শুরুতেই এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই মামলার শুরুতেই নুসরাত জাহান রাফির ভাই বাদী মাহমুদ আল হাসান নোমান শুরুতে 8 জনকে আসামি করলেও পরবর্তীতে তার বোনের যে ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড তদন্তকারী সংস্থার কাছে সরবরাহ করেছেন। শুধুমাত্র সেগুলোর বাইরেও একজন মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণ করেছেন আদালত। যে আমি আগেই বলেছি, আবারও বলছি, যে ঘটনার সঙ্গে সঙ্গে তাকে একটি সিএনজি করে সোনাগাজী হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। যেহেতু সে অগ্নিদগ্ধ ছিল, সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন এবং তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে যখন ভর্তি করা হয়, তার শরীরের 75 থেকে 80% পুড়ে যায়। এখানে যে মূল বিষয়টি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোনো মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন, সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। নিহত নুসরাত জাহান রাফি তার মৃত্যুকালীন জবানবন্দিতে কারা তাকে আগুন দিয়েছে কিংবা কারা তাকে ম্যাচ জ্বালিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন 4 জন ব্যক্তির কথা। এখন এই 4 জন ব্যক্তির কথা বলতে গিয়ে আদালত তার ভাইয়ের সরবরাহকৃত অডিও রেকর্ড কিংবা ভিডিও রেকর্ড, আরেক ভাই কর্তৃক রেকর্ডিও ভিডিও রেকর্ড, তার বক্তব্য অনুযায়ী তিনি ঢাকা আসার পথে কুমিল্লাতে তার বক্তব্য রেকর্ড করেছেন। সেগুলো হচ্ছে বড় বিবেচনায় নিয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, এই ওনার নাম হচ্ছে 81 নম্বর সাক্ষী। আলোচিত নুসরাত হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত নুসরাতের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতেই নুসরাতের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে মোতায়েন করা হয়েছে 7 সদস্যের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুষ্ঠু বিচার সম্পন্ন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুসরাতের মা। সেই সাথে দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে, নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায়, আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। এ নিয়ে আরও জানাতে ফেনীর সোনাগাজী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আকাশ। আকাশ, নাশকতার কোনো শঙ্কা আছে কিনা, এলাকাবাসী কি বলছে, বিস্তারিত জানাবেন। আপনি যেটি দেখাচ্ছিলেন একটু আগেই নুসরাতের মায়ের বক্তব্য, এবং খোদ নুসরাতের মা নিজেই এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে গণমাধ্যমের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং তারা এই রায়ের আদালতের প্রতি সম্মান জানিয়ে এই রায়ের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি তারা আসলে নিরাপত্তার যে সংখ্যা, সেই কথাটি নুসরাতের মা বারবার উল্লেখ করছিল এবং তারা বলছিল যে তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আসলে তারা আহ্বান জানিয়েছেন। অন্যদিকে তার এই রায়কে ঘিরে এলাকাবাসী থেকে শুরু করে ফেনী
ফেনী এবং সোনাগাজীর মানুষ, বিশেষ করে সেই মাদ্রাসার শিক্ষার্থীরা তারাও আসলে সন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু স্থানীয়দের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছে যে সুষ্ঠু বিচারের মাধ্যমে, এই রায়টির মাধ্যমে একটি নজির স্থাপন করলো দেশের বিচার ব্যবস্থা, এবং এর পাশাপাশি তার পরিবার এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করায় তেমন কোনো ধরনের অরাজকতা বা নাশকতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা কথা বলেছিলাম সোনাগাজী মডেল থানার অফিসার্স ইনচার্জ আবুল হাশিমের সঙ্গে। আবুল হাশিম আমাদেরকে জানিয়েছে যে তার বাড়ির যে নিরাপত্তা সেটি 2019 সাল থেকে কিন্তু দুজন পুলিশ সদস্য নিয়মিতই তার বাড়িতে মোতায়েন ছিল, এবং আজকে রায়কে ঘিরে এখানে বাড়তি যে নিরাপত্তা, সেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, এবং তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সবসময় থাকবে বলে আমাদেরকে সেটি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম। এবং তার এই রায়কে ঘিরে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক সন্তুষ্টি ছিল, এবং যখন ফেনীর নিম্ন আদালতে 12.5 মিনিটের যেই আদালতে উঠানোর পর মিনিটের মধ্যেই কিন্তু 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেয়, এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে সেই 16 জন আসামিদের মধ্যে 10 জনকে একেবারেই খালাস করে দেওয়া হয়েছে, এবং 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে, এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের যে রায় সেটি বহাল রয়েছে। এবং আজকে আদালতের এই রায়ের মাধ্যমে নুসরাতের মা বলেছে যে এই রায়ের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হলো যে নুসরাতকে আসলে হত্যাই করা হয়েছে, এবং এখান থেকে আদালত যাদেরকে নির্দোষ প্রমাণ পেয়েছে তাদেরকে মুক্তি দেওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের যে নিরাপত্তা, তার যে 3 সন্তানের নিরাপত্তার চেয়ে তিনি সেটির দাবি করেছেন। আর আশঙ্কার যে কথাটি বলছেন সেটি এখনো পর্যন্ত ওই ধরনের কোনো পরিস্থিতি দেখা যায়নি। পুলিশ তার বাড়ির সামনেই মোতায়েন রয়েছে, এবং আমরাও আপনাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম নুসরাতের বাড়ি সোনাগাজী থেকে। ফারিয়া। আকাশ, আপনাকে ধন্যবাদ। বিএনপি সরকারের 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়েছে, 62,000 কর্মী চাকরি হারিয়েছে বলে জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে সংস্থার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় গবেষণায় উঠে আসে গেল 6 মাসে 31টি অর্থনৈতিক সূচকের মধ্যে 19টিতেই অবনমন হয়েছে। আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত নেওয়া এবং সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলেও মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আনন্দ পাই, উৎসাহিত বোধ। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের কথা তো আমরা জানি, কিন্তু সংখ্যা দিতে হবে। কিন্তু আমাদের বড় বিষয় একটা হলো, এই আর্থিক ব্যবস্থাপনাকে কার্যকর করতে হলে যদি প্রাতিষ্ঠানিক জনপ্রিয় হলো প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে সেটা দিয়ে উনি রাজনৈতিক সাহস দেখে নিজের দলের লোকজনদের ঠিক পথে পরিচালনা করতে পারবেন কিনা, আমলাকে ঠিক মতো জায়গাতে রাখতে পারবেন কিনা, এইটি আমি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি। তীব্র গ্যাস সংকট ও সেই সাথে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সংকট চলছে আজও, বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা, বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। আবাসিক এলাকায় গ্যাস না থাকায় রান্না বান্না সহ গৃহস্থালির কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে স্থানীয় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। নারায়ণগঞ্জে পাইপলাইনে গ্যাসের চাপ না থাকায় আজও বন্ধ রয়েছে অনেক পাম্প। খোলা পাম্পগুলোতে লাইন দীর্ঘ হলেও গ্যাস পাবার নিশ্চয়তা দিতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। সরাসরি ক্রয় পদ্ধতিতে দেয়া এলএনজির একটি কার্গো দেশে না আসায় গ্যাস সরবরাহে তৈরি হয়েছে ঘাটতি। আগস্টে 3 কার্গো কিনতে 3 দফা দরপত্র হলেও পাওয়া গেছে 2টি। এর মধ্যে 26 ও 27 আগস্টের কার্গো প্রতি ইউনিট $25.31 কিনছে সরকার, আর 29 ও 30 আগস্টের কার্গোর দর বেশি হওয়ায় সেটি কেনা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন আগের দরপত্রে $20 থেকে $21 3 কার্গো কেনার সুযোগ থাকলেও অনুমোদন মেলেনি। পরে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম দামে কেনার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এইসব কার্গোর একটিও দেশে আসেনি। ফলে এখন উচ্চ দামে এলএনজি কিনতে হচ্ছে। এতে এক কার্গোতেই সরকারের বাড়তি খরচ হচ্ছে অন্তত 165 কোটি টাকা।
চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির সাথে $12 বিলিয়ন বাণিজ্য হয়। পট পরিবর্তনের পর দুই তরফ থেকে বিধিনিষেধ ছিল। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, তবে দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। ঢাকা দিল্লি সার্বভৌম রাষ্ট্র, এখানে ছোট বা বড় নেই। দুই দেশ তাদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন, যে আমি আপনার ওপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য, আর আপনি আমার ওপর ডিপেন্ডেন্ট করছেন, আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব বলেও জানান তিনি। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থী বাছাই করবে বলেও জানান তিনি। রিজভী আরও বলেন, ক্ষমতায় আসার পর থেকে সরকার ও দল জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করে আজ তারেক রহমান সবার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। গত 180 দিনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করা সহ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে বিএনপি সরকার 180 দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ জ্বালানি সরবরাহে সরকার চরম ব্যর্থ হয়েছে। উপাচার্য ও প্রশাসক নিয়োগে দলীয়করণ, মানবাধিকার ও গুম কমিশনের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ দুর্বল করা এবং জুলাই গণহত্যার বিচারে কোনো অগ্রগতি না থাকার অভিযোগ তুলে তিনি দাবি করেন, কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া ফ্যাসিস্ট সরকারের পথেই দেশ পরিচালনা করছে বর্তমান প্রশাসন। 6 মাসের সামগ্রিক পর্যবেক্ষণ দেখি, আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা, হয়রানি বেড়েছে। পেনশনের টাকার জন্য 4 বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও টাকা না পেয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার ফ্রেঞ্চেলিয়া গোমেজ। শুধু তাই নয়, পেনশনের টাকা ছাড় করাতে গিয়ে সিভিল সার্জনের সঙ্গে 12 লাখ টাকার ঘুষ চুক্তি এবং 5 লাখ টাকা লেনদেনের একটি চাঞ্চল্যকর অডিও ফাঁস হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্বজনরা। এ নিয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের রিপোর্ট, জানাচ্ছেন লিওন আজাদ।
2021 সালের 4 এপ্রিল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসাবে অবসরে যান ফ্রান্সচিলিয়া গোমেজ। এরপর শুরু হয় তার দীর্ঘ পেনশন প্রাপ্তির লড়াই। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে তার ছেলে বিনয় দেউড়ি যোগাযোগ করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সঙ্গে। পরে সকল টাকা পাইয়ে দেওয়ার শর্তে সিভিল সার্জনের সঙ্গে মোট 12 লাখ টাকার চুক্তি হয় বলে অভিযোগ করেন। বাকি পেনশনের কাজটা সে করে দেবে, তো পেনশনের কাজ আজ অবধি করেও নাই। পেনশনের কি সমস্যা সেটা তো এখন যখন টাকা দিতে পারি না তখন আমার মার নামে একটা ভুয়া তথ্য ছড়াইলো যে নাকি জাল সার্টিফিকেট দিয়ে আমার মা এই চাকরিতে জয়েন করছে। অবশেষে সমস্ত পাওনা ও মানসিক যন্ত্রণা নিয়ে 2025 সালের 26 জুলাই মারা যান ফ্রান্সচিলিয়া গোমেজ। পরিবারের দাবি ঘোষ বাণিজ্যের মানসিক চাপে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আমার স্ত্রীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার আমি দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং সঙ্গে সঙ্গে আর যাতে এরপরে কোনো নার্সের সেবিকার যাতে এই ধরনের কষ্ট করতে না হয়। চুক্তি অনুযায়ী নগদ 5 লাখ টাকা দেয়া হয় সিভিল সার্জনকে এবং বাকি টাকার গ্যারান্টি হিসেবে জমা রাখা হয় একটি ব্ল্যাঙ্ক চেক। এরপর একটি অডিও ফাঁস হয় যোগাযোগ মাধ্যমে। তুমি সব জায়গায় নিজে গেলে কিন্তু বিপদ, বুঝছো, পরে কিন্তু কিছুই করতে পারবো না। আমি তো রোববারে রাতে আসবো, তুমি সোমবার দিন দেখা করো, সোমবার দিন তোমার আমি চেকটা দিয়ে দিব, তুমি টাকা দিয়ে দিও, বুঝছো? ঠিক আছে স্যার। এদিকে ঘুষ নেওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান। সম্পূর্ণ মিথ্যা। তার সাথে এই ধরনের কোনো, কারণ প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে আপনি টাকা নেবেন, প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য কেউ কোনোদিন কাউকে টাকা দেয়, ওটা তো নিজের টাকা। 4 বছরের হয়রানি আর ঘুষের জাতাকলে পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু। পেনশন কি তবে অধিকার নয়? প্রশাসনের টেবিলে জিম্মি থাকা কোনো পণ্য? অডিও ফাঁসের পরও প্রশ্ন থেকে যায়, এর বিচার আদৌ মিলবে? লিওন আজাদ, RTV। সচ্ছল জীবিকার উন্নত ভবিষ্যতের আশায় বুক ভরার স্বপ্ন নিয়ে বিদেশ যাবার শুরুতে এক শ্রেণীর দালাল ও প্রতারক ট্রাভেলস এজেন্সির খপ্পরে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ প্রবাসীরা। এসব এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাভেলস এজেন্সির লাইসেন্স নীতিমালা আরও কঠোর হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল হক নূর। বলেন, প্রবাসীদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে এই মাসে প্রবাসী কার্ড চালু করছে সরকার। স্বপন দেওয়ানের ক্যামেরায় বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিদেশ যেতে ভিটিমাটি বিক্রি করে কিংবা চড়াসুতি যত টাকা ঋণ নেওয়া হয় না কেন, ভরসা করতে হয় ট্রাভেলস এজেন্সিগুলোর উপর। আর তাদের মিষ্টি কথার ফাঁদে পড়ে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। শুধু ভুয়া ভিসা দিয়ে হাতে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা, যার সাথে জড়িত অনেক ট্রাভেলস এজেন্সি আর লাইসেন্সবিহীন অসংখ্য সাব এজেন্টস ও দালাল চক্র। ফেক ভিসা দিয়ে প্রতারিত করছে আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে 11 লক্ষ করে টাকা নিছে। নেওয়ার পরে হঠাৎ করে একদিন অফিস বন্ধ করে তারা পালিয়েছে। প্রায় 50 থেকে 60 কোটি টাকার মতো নিয়ে আর কনসালটেন্সি 1596 আর নাম্বার সেও দাও হয়ে গেছে আমাদের ফেক ভিসা দিয়ে। আমি ভিসাটা সংগ্রহ করছি, করে আমি নেটে সার্চ দিছি, ভিসা 2 নাম্বার। প্রশাসনের তদারকির অভাবে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মিলছে না তার প্রতিকার। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানালেন, ট্রাভেলস এজেন্সির লাইসেন্স নীতিমালায় আরও কঠোর হচ্ছে সরকার। নীতিমালা সেখানে বলা আছে যে 3 বছরে 100 লোক পাঠাতে না পারলে ওই লাইসেন্স বাতিল করে দেওয়ার। এখানে দেখা যায় অনেক লাইসেন্সই পাঠাতে পারে না, বাট তারপরে সুপারিশ তদবিরের মাধ্যমে আসলে তারা কোনোভাবে পার পেয়ে যায়। ফাঁকফোকর দিয়ে গিয়ে মানুষকে বিদেশে নিয়ে বিপদে ফেলছে, প্রতারণার শিকার হচ্ছে, এটা তো আমরা হতে দিতে পারি না। সেই জায়গা থেকে যেসব এজেন্সি এই সমস্ত প্রতারণা কিংবা মানুষের ভোগান্তির কারণ, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা শক্ত পদক্ষেপ নিচ্ছি। উচ্চ অভিবাসন ব্যয় কমাতে এই মাসে প্রবাসী কার্ড চালু হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। কিভাবে এই উচ্চ অভিবাসন ব্যয় কমানো যায় এবং তাদের ওয়েলফেয়ার নিশ্চিত করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই সরকার এই মাসের শেষ দিক থেকেই একটা প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দেয়া যাবে না বিদেশে শ্রমিক পাঠানোর চটকদার বিজ্ঞাপন। নিয়ম নীতি তোয়াক্কা না করে, ইভেন তার রিক্রুটিং লাইসেন্স নেই, সেও সার্বিয়া লোক পাঠায় দিচ্ছে, ইউরোপ ইটালিতে লোক পাঠায়, মালয়েশিয়া পাসপোর্ট নিচ্ছে, মেডিকেলের জন্য সিরিয়াল নিচ্ছে। এগুলো যারা করতেছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলছে এবং আশা করি কয়েকদিনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই মাসে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে বলে জানান নুরুল হক নূর। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এর আগে সকাল 11টায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। যাত্রাবাড়ি থেকে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ 4টি আগ্নেয়াস্ত্র ও 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। ওয়ারি এলাকার শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলের ভাই সজীব সহ 5 জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যে গ্যান্ডারিয়া একটি বাসা অভিযান চালিয়ে 4টি অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। মূলত গেল 2 মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করার ঘটনার তদন্তে শুরু হওয়া অভিযান থেকেই ধাপে ধাপে 3টি অভিযানে এ পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, যার 4টি 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনের জন্য 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে 5 জন বিরোধী দলের সদস্য রাখা হলেও বারবার ডেকেও সাড়া পাওয়া যায়নি, এমন অভিযোগ করলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নির্বাচন পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা বিষয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। গুম প্রতিকার প্রতিরোধ আইনে যে বিধান রাখা হয়েছিল 2টা, অ্যাজ এ ল স্টুডেন্ট আমি মনে করি একটা জগাখিচুড়ি অবস্থায় রেখে যাওয়া হয়েছিল। আপনার ধরেন গুম প্রতিকার ও প্রতিরোধ আইন 2 জায়গা বিচারের জায়গা রাখা হলো। একটা জায়গা রাখা হলো আইসিটিতে, আর একটা জায়গা রাখা হলো থানাতে বা কোর্টে, অর্ডিনারি কোর্টে। এইটা কোনটা কোন জায়গা যাবে এটা কোনো ডিফারেন্সিয়েট করা হয়নি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবার ঊর্ধ্বমুখী ধারা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 37.25 বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ 32.44 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময় রেমিটেন্স প্রবাহ সহ বৈদেশিক মুদ্রা বাজারের বিভিন্ন ইতিবাচক সূচকের প্রভাবে রিজার্ভে এই বৃদ্ধি দেখা যাচ্ছে। রিজার্ভ বাড়ায় বৈদেশিক লেনদেনে স্বস্তি ফেরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।